দর্শক সজাগ নিউজে আপনাদেরকে স্বাগতম। আমি কাউসার হাবিব যুক্ত হয়েছি নাটোর জনসেবা হাসপাতালের সামনে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে নাটোর পুলিশ সুপার মহোদয় কিন্তু ইতিমধ্যে নাটোর জনসেবা হাসপাতালের সামনে এসে পৌঁছেছেন এবং এখানে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঘেরা হয়েছে, যেখানে রয়েছে পিবিআই এবং সেই সাথে নাটোর জেলা পুলিশ সহ গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা কিন্তু এই আলোচিত যে হত্যাকাণ্ড ডক্টর আমিরুল ইসলাম তার রহস্য উদ্ঘাটনের যে প্রেস ব্রিফিং বা সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পারবো কিছুক্ষণের মধ্যেই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ সুপার মহোদয় কিন্তু আমরা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন কিন্তু চলছে। ঘটনাস্থল পরিদর্শন ঘটনা তো প্রমাণ করতে গেলে যেটা হয়, সে আমাদের হেফাজতে যে বক্তব্যটা দিছে সেটা পারিপার্শ্বিকতা মেলানোর জন্য আমি একটু ঘটনাস্থলের সাথে মিলাইয়ে একটু 2 মিনিট সময় দেন, নেমে আসি। তখন আপনারা ফুটেজও নিতে পারবেন। তাহলে আমি আসলে ঘটনাটা আপনাকে বলে দায়িত্ব নিয়ে বলতে হবে। তো আমি যেখানে সে শুয়েছিল বলতে তো ওই শোয়ার ওখানে আমার সাথে মিলে কিনা, সে কতক্ষণ শুয়েছিল ওখানে, ওই রুমটা কিভাবে ছিল, এটা একটু মিলে কথাটা বলতে সুবিধা হবে। আমাকে 2 মিনিট সময় দেন। দর্শক আমাদের সঙ্গে থাকুন, 2 মিনিট সময় নিয়েছে। ঠিক আছে, আমরা যাচ্ছি না, উনি মিলিয়ে নিয়ে আসুন, লাইভে থাকুন। দর্শক এই মুহূর্তে কিন্তু যাচ্ছেন ঘটনাস্থল, যেটি আমরা কেউ যান না। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলা হ্যাঁ চলে ওই জন্য দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে অবস্থা সদর জনসেবা হাসপাতালের সামনে যে ঘটনার স্থান, সেই স্থানে কিন্তু আমি এখন এই মুহূর্তে রয়েছি। কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ সুপার মহোদয় কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছে যে তিনি ভেতরে যাবেন, ভেতরে গিয়ে পরিদর্শন শেষে আমাদেরকে কিন্তু জানাবেন যে আসলে ঘটনার পেছনে কি রহস্য রয়েছে এবং তারা যে জবানবন্দিগুলো নিয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারা জানতে পেরেছেন এবং সেই সাথে তিনি আরো যে কথাগুলো আমাদেরকে জানিয়েছেন সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানাবেন। আমাদের সঙ্গে কারা কারা যুক্ত হয়েছেন আমিও সেই মতামত নেওয়ার চেষ্টা করব এবং পুলিশের যে প্রেস ব্রিফিং সেই ব্রিফিংটি কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে সংযুক্ত করব। কিছুক্ষণ আগে কিন্তু এখানে কিন্তু নাটোর পুলিশ সুপার মহোদয় কিন্তু এসে পৌঁছেছেন। তিনি ওপরে গিয়েছেন পরিদর্শন করতে এবং পরিদর্শন শেষে তিনি এখানে নিচে নামবেন। নিচে নেমে তিনি আমাদেরকে সেই তথ্যটি কিন্তু আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসামিকে কিন্তু হাজির করা হয়েছে। আসামিকে দেখতে পাচ্ছেন যে আসামি কিন্তু হাজির করেছে, আসামিকে হাজির করা হয়েছে। এই সামনে থাকো কেন, একটু সাইডে যাও না। আসামিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসামিকে কিন্তু ইতিমধ্যে এখন ওপরে তোলা হয়েছে এবং সেই সাথে আসামিকে কিন্তু ওপরে তোলা হয়েছে, আসামিকে ওপরে নেওয়া হচ্ছে। আমরা সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। যে আটককৃত যে আসামি রয়েছে তাকে কিন্তু এই মুহূর্তে ভেতরে নেওয়া হচ্ছে। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটিতে পিবিআই সদস্যরা এবং ডিবি পুলিশ কিন্তু তারা এখন নিয়ে যাচ্ছে ওপরের দিকে। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি এবং ভেতরে গিয়ে তার যে জবানবন্দি সেই জবানবন্দিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হসপিটালের স্টাফ। হ্যাঁ, কি পোস্টে ছিল? স্যারের অ্যাসিস্ট্যান্ট ছিল। সহকারী ছিল। জি, নামটা কি? আসাদ। আসাদ? আসাদ? আসাদ না, কি নাম স্যারের সহকারী? আসাদ। জি, উনি আসলে কেন আপনাকে নিয়ে গেছিলেন? জানি না এত কিছু, আমরা বাইরের লোকজন এত কিছু জানি। চিনতে পেরেছেন, আসাদকে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে কিন্তু। ভাই এত লোক কেন? সহকারী, হ্যাঁ। দর্শক আসাদকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাকে ওপরে নিয়ে যাওয়া হয়েছে। আসাদকে এই মুহূর্তে আবার নামানো হবে সম্ভবত। আসাদকে কিন্তু এই মুহূর্তে একটু
বলছি যে যে ছেলেটাকে দেখলাম ওকে আমি দেখছি আমার মেয়ের অ্যাপেন্ডিসাইটিক্সের অপারেশনের মধ্যে ওই ওটিতে আমার চাচাকে নানা কাজেও হেল্প করেছিল আর কি। আমার চাচার হাতে আমার মেয়ের অপারেশন হয়েছিল, তখন ওই ছেলেকে আমি দেখেছি, আমি তখন দেখেছিলাম। তো দেখে আমি চিনতে পেরেছি যে এই ছেলে তো আমার চাচার সঙ্গে ওটিতে এটা সেটা হাতের কাছে দিয়ে আসতো, আবার বের হয়ে আসতো। সেটাই বলছি যে এই কাজটা কি করতে পারলো, এত কিভাবে এটা করলো আর কি, এটা মানতে পারছি না এই আর কি। কারণ আমাদের, হ্যাঁ উনি আমার চাচা হন, চাচা হন যে আমার অবশ্যই আপন, আমার রক্ত। সরি, হ্যাঁ হ্যাঁ উনি তো ওনার কাছে থাকতো, কারণ ওটিতে তো আর অন্য কাউকে তো ইয়ে করা যায় না, যারা ওনার কাছে তাকেই মূলত ওটিতে নিয়ে আসতো, আবার ইয়ে করতো না। আমি এর বেশি কিছু জানি না, সরি, আই এম সরি ফর দ্যাট। দর্শক, এই মুহূর্তে আসাদের যে কথা, সহকারী আসাদ, তাকে কিন্তু পিবিআই এবং ডিবি পুলিশ এবং সেই সাথে পুলিশ সদস্যরা কিন্তু তাকে ওপরে নিয়ে গিয়েছেন এবং সেখানে ওপরে কিন্তু রয়েছে নাটোর পুলিশ সুপার মহোদয়, কিন্তু সেখানে ওপরে রয়েছেন এবং তাকে এই মুহূর্তে এই জায়গা নাটোর জনসেবা হাসপাতালের সামনে কিন্তু আমি এখন রয়েছি এবং আটক ছয়জনের মধ্যে কিন্তু সহকারী যিনি ছিলেন আসাদ, তাকে এই মুহূর্তে কিন্তু নাটোর জনসেবা হাসপাতালে নিয়ে আসা হয়েছে ব্যাপক নিরাপত্তার মাধ্যমে। সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পিবিআই, ডিবি পুলিশ, নাটোর জেলা পুলিশ রয়েছে। তাকে নিরাপত্তা দিয়ে কিন্তু উপরে তোলা হয়েছে। কিছুক্ষণ আগে পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছি যে আসামিদেরকে উপরে নিয়ে তারা যে জবানবন্দিটি দেওয়া হয়েছে বা কিভাবে হত্যাকাণ্ডটি হয়েছে তার সঙ্গে এগুলো উপরে গিয়ে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরেই হয়তো বা তিনি বলেছেন যে আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তিনি প্রেস ব্রিফিং করবেন বা আমাদের সঙ্গে কথা বলবেন। এই হত্যার রহস্যটা আসলে কি রয়েছে, কিভাবে তাকে হত্যা করা হয়েছে বা এখানে আলামত কি উদ্ধার করা হয়েছে, সকল বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে জানাতে পারবো। এই বিষয়গুলো আমি আপনাদেরকে লাইভ আপডেটে জানাবো। আমাদের সঙ্গে থাকতে হবে, আপনাদের মতামত করতে হবে। নাটোর জেলা পুলিশ সুপার মহোদয় যিনি রয়েছেন আমজাদ হোসেন, তিনি কিন্তু আমাদেরকে বলেছেন, আশ্বস্ত করেছেন যে এই মুহূর্তে তিনি ওপরে গিয়েছেন, যে এখানে ঘটনাটা ঘটেছিল গতকালকে, যেভাবে হত্যা করা হয়েছিল, কিভাবে হত্যা করা হয়েছিল, মানুষজন এখানে চলে আসছে। আসলে আরো একটি বিষয়, পুলিশ আসলে একটি বিষয় আমি লাইভের মাধ্যমে বলি যে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ সুপার মহোদয় বলছিল যে এই জায়গাটিতে উৎসুক জনতা যেন না থাকে, কারণ হচ্ছে তাদের কাজের যেই সমস্যাটি হয়ে থাকে। গতকালকে কিন্তু অনেক সমস্যা হয়েছিল, আজকে এখানে প্রেস ব্রিফিং করবে, কিন্তু এখানে অনেক উৎসাহ জনতার কারণে হয়তো বা প্রেস ব্রিফিংটি এখানে নাও হতে পারে, তিনি কিন্তু এমনটা বলেছেন। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই হাসপাতালের সামনে প্রচুর উৎসুক জনতা রয়েছে, যেটি কিন্তু সবসময় পুলিশ সদস্যরা বলছে যে এই জায়গাটিতে আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি যে একজন আসামি যাকে কয়েকজনকে যে আটক করা হয়েছে, সেই আটকের মধ্যে একজন যে সহকারী ডক্টরের যে সহকারী ছিলেন আমিরুল ইসলামের সহকারী আসাদ, তাকে কিন্তু ইতিমধ্যে এই নিরাপত্তা বেষ্টনের নিরাপত্তার চাদরে ঘিরে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে নাটোর জনসেবা হাসপাতালে। ওপরে রয়েছে নাটোর হাসপাতালের ওপরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে যে তথ্যগুলো পুলিশকে দেওয়া হয়েছে এবং তার যে জবানবন্দিগুলো দেওয়া হয়েছে, সেই জবানবন্দির সঙ্গে তার পুরো তথ্যগুলো মিল রয়েছে কিনা, সেই বিষয়টি কিন্তু জানার জন্য মূলত পুলিশ সুপার মহোদয় উপরে গিয়েছেন এবং ডিবি পুলিশ, পিবিআই এবং সেই সাথে জেলা পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছে এবং ব্যাপক নিরাপত্তার সাথে কিন্তু তাকে নিয়ে গিয়েছে। ব্যাপক নিরাপত্তার মাধ্যমে কিন্তু তাকে ওপরে নিয়ে যাওয়া হয়েছে এবং নিরাপত্তা এবং আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে দিই, অনেকে কিন্তু রয়েছে, গতকালকে যিনি মারা গিয়েছেন তিনি ছিলেন নাটোর জনসেবা হাসপাতাল, যেটা নাটোরের মাদ্রাসা মোড়ে অবস্থিত, আমিরুল ইসলাম, এবং তিনি হচ্ছেন এই অত্র হাসপাতালের মালিক। তাকে গতকালকে কিন্তু এখানে জবাই করে হত্যা করা হয়েছে এবং তার বিশেষ একটি একটু ফাঁকা করেন ভাই, একটু ফাঁকা করেন, ফাঁকা করেন, ফাঁকা করেন, ফাঁকা করেন, ভাই একটু ফাঁকা করেন, ফাঁকা করেন ভাই, ফাঁকা করেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু সেই আসামিকে ওপরে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে এখন আসামিকে নিয়ে আসা হচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং পুলিশ সুপার মহোদয় কিন্তু এখানে রয়েছেন এবং গোয়েন্দা সংস্থার লোকও কিন্তু এখানে রয়েছেন, পিবিআই রয়েছেন, টিভি পুলিশ রয়েছেন। সে আসামি কিন্তু এখন রয়েছে সেখানে এবং এই টিমের সঙ্গে আমরা আসামিকে কিন্তু দেখাতে পারবো কিছুক্ষণের মধ্যেই। আসামি কিন্তু আমরা জায়গা করেন ভাই, আমরা কিন্তু জানতে পারবো কিছুক্ষণের মধ্যে। পুলিশ সুপার মহোদয় কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, এমনটা কিন্তু আমরা জেনেছি।
আমরা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন যে কিভাবে এই হত্যাকাণ্ডটি হয়েছিল বা হত্যাকাণ্ডের সাথে কি ঘটনা ছিল, পুরো বিস্তারিত কিন্তু আমরা জানতে পারবো। ভাই সবাই জায়গাটা খালি করো, সবাই জায়গাটা খালি করো। এখান থেকে জুম সারে দেখান, জুম সারে খালি দেখান এই সাইডটা, তাহলে হবে, কাছে যাওয়ার দরকার নাই। দেখতে পাচ্ছেন যে আসামিকে গাড়িতে তোলা হচ্ছে, সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছে। এখানকার যে পরিস্থিতি রয়েছে, আসামিকে দেখতে পাচ্ছেন যে একজনকে যে আটক করা হয়েছে, সেই আটককৃত আসামিকে কিন্তু এখন এই মুহূর্তে আসাদকে গাড়িতে তোলা হয়েছে। ইউসুফ ভাই চলে আসেন, এদিকে চলে আসেন। ভাই ফ্রেম বড় করেন, ফ্রেম বড় করেন, ফ্রেম বড় করেন। ভাই উৎসুক জনতাগুলো একটু সরেন, জনতাগুলো একটু সরেন প্লিজ, প্লিজ সরেন, প্লিজ সরেন। আচ্ছা আমরা হ্যালো হ্যালো বুঝে না আপনার পরে দেবেন, স্যার বলবেন। হ্যাঁ বলবেন। এই আপনারা যে মোক্তার বের পিছিয়ে দিচ্ছেন, এত বড় জায়গা আছে, তোরা অ্যানেজ করে যে মাঠ লাগবে। পাবলিক সামনে দাও না, পাবলিক সামনে দাও। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা একটা দুঃখজনক হত্যাকাণ্ডের পরিস্থিতি উদ্ঘাটন সাপেক্ষে আপনাদের সামনে আমরা জেলা পুলিশ, পিবিআই সহ অন্যান্য যারা বিশেষায়িত সংস্থা আছে তারা আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আপনারা জানেন গতকাল দুপুর 2টার দিকে আমাদের একটা খবরের ভিত্তিতে জেলা পুলিশ জনসেবা হাসপাতালের 3য় তলার কক্ষ থেকে উনি ডাক্তার আমিরুল ইসলাম, যিনি ড্যাবের রাজশাহীর আহ্বায়ক, বিএম এর রাজশাহীর অঞ্চলের আহ্বায়ক এবং বেসরকারি ক্লিনিক মালিক সমিতিরও উনি নেতা, উনি নৃশংসভাবে ওনার নিজ হাসপাতালের একটা শয়ন কক্ষে উনি রেস্টরুম আছে, সেখানে নৃশংসভাবে খুন হয়েছে। সেভাবে আমরা এসে ওনাকে পাই। সেই ভিত্তিতে আমরা পারিপার্শ্বিক অবস্থা ও আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আমরা বিশ্লেষণ করি, আমরা পুলিশের পক্ষ থেকে, আমরা জেলার বিভিন্ন সংস্থা আমরা যৌথভাবে কাজ করার পরে আমরা দেখতে পাই হাসপাতালের একটা স্টাফ এটার সাথে মূলত জড়িত ছিল। আমরা সন্দেহভাজন আমরা কয়েকজনকে আমাদের হেফাজতে নিয়ে দীর্ঘ রাত তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ শেষে ভোর রাতে অলমোস্ট ভোর 4টার দিকে আমরা যে মূল যিনি ক্রিমিনাল তার নাম হচ্ছে আসাদুল মিয়া আসাদ, উনি হচ্ছে বাড়ির দুনটে। সে 2024 সালে বগুড়া থেকে এইচএসসি পাশ করে টিএমএসএস মেডিকেল কলেজে ল্যাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছে। সে আসাদ গত 3 বছর ধরে ডাক্তার আমিরুল সাহেবের পিএ হিসেবে এখানে কর্মরত ছিলেন। কর্মরত থাকার সময় হাসপাতালে বিভিন্ন স্টাফ আছে, বিভিন্ন ফিমেল কলিগও থাকে। এইরকম একটা ভুল বুঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ডাক্তার আমিরুল সাহেব সহ আসাদ আর একটা মেয়ে, যেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে মেয়েদের বিষয়ে আমরা বলি না অনেক সময়, এই 3 জনের একটা মানে ভালো লাগা অথবা মানে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং গত একটা বিষয়কে নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার প্রেক্ষিতে গত 25 অগাস্ট আসাদ এবং যে মেয়েটাকে কেন্দ্র করে এই ঘটনায় সেই মেয়ে সহ তাকে মারধর করা হয়। ওখানে একটা চেঞ্জ রুম ছিল, সেখানে মারধরের পরে আসাদকে চাকরি থেকে বের করে দেওয়া হয় হাসপাতাল থেকে। তারপরে সে বগুড়া চলে যায় 25 তারিখেই। বগুড়া যাওয়ার পর তার মধ্যে একটা প্রতিহিংসা কাজ করে, তার মধ্যে একটা ডাক্তার আমিরুল সাহেবের কোনো বিষয় নিয়ে তার মধ্যে একটা ক্ষোভ কাজ করে। সেই ক্ষোভের অংশ হিসেবে সে
বগুড়া থেকে একটা বোরকা কিনে 1300 টাকা দিয়ে একটা দোকান থেকে, এবং 2টা ছুরি কিনে। সে যেহেতু এখানে 3 বছর পিএ হিসেবে কর্মরত ছিল, তার কাছে ডাক্তার আমিরুল সাহেবের রুম, এখানে প্রবেশ পথ, কোথায় সিসিটিভি ফুটেজ থাকবে না, কোথায় সে ফাঁকি দিলে সহজে ঢুকতে পারবে, এইসব বিষয় তার জানা আছে। সেই ভিত্তিতে গত 31 অগাস্ট সন্ধ্যা 7টার দিকে সে বোরকা পরিহিত অবস্থায় সে 3 তলার ডাক্তার আমিরুল সাহেবের কক্ষে অবস্থান নেয়। প্রথমে যখন সে 3 তলায় আমির সাহেবের রুমের সামনে যায়, তখন উনি ভিতরেই ছিলেন। এই সময় সে সিঁড়িতে সে আত্মগোপন করে অবস্থান নেয় এজ এ মহিলা হিসেবে। তারপরে যখন ডাক্তার আমির সাহেব যখন এখান থেকে বের হয়ে যান 7:10 দিকে, তখন সে, যেহেতু উনি আসা যাওয়ার মধ্যেই থাকেন এবং সে জানতো এখানে সিসিটিভির কাভারেজ নাই এই কোণাটাতে, সে কৌশলে এই রুমের মধ্যে ঢুকে খাটের নিচে সে আশ্রয় নেয়। তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা বুঝি, তার সাথে যেটা আমাদের 10-12 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছে, তার প্রথমত ইচ্ছা ছিল যে সে তাকে পঙ্গুত্বের কোনো কিছু করবে, কিন্তু সে যেহেতু বেশি রাত্রে, ওদিন ডাক্তার আমিরুল সাহেব রাত 1টা পর্যন্ত সে চেম্বারে বিভিন্ন রুগী দেখছে, বিভিন্ন রুম ভিজিট করে প্রায় 1:15টার দিকে সে রুমে আসছে। উনি আবার নিজে হাইপার টেনশন, ওনার ঘুমের সমস্যা, প্রেশার, এইসব রুগী ছিলেন। উনি ওষুধপত্র, উনি ঘুমের ওষুধও খাইতেন, সেটাও পিএ হিসাবে আগে যে কর্মরত আসাদ জানতো। সেই প্রেক্ষিতে উনি ঘুমের ওষুধ খাইয়ে, এরপর উনি কিছু ফাইলপত্র সাইন করছে হাসপাতালের 1টা-1:30টার দিকে। এই পরে রাত 3টা-3:30 পর্যন্ত মানুষজনের আনাগুনা ছিল, আমাদের সিসিটিভি ফুটেজও সেটা দেখা গেছে, ডাক্তাররা রাউন্ডে ছিল। সে যেহেতু এইসব 3 বছর এটার সাথে অভ্যস্ত, সে আনুমানিক 4টা-4:15টার দিকে যখন গভীর ঘুমে সে ডাক্তার আমিরুল সাহেব ছিলেন, তখন সে প্রথমে উঠে এই নৃশংস হত্যাকাণ্ড, যেটা আপনারা বিভিন্নভাবে গতকাল আপনারা দেখছেন, সেই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে সে জানতো যে ওখানে ভিতরে সিসিটিভির মূল ক্যামেরাগুলো ডাক্তার আমিরুল সাহেবের রুমেই ছিলেন। তো সেই জন্য সে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করছে। সে নিজেরে গোছাইয়ে সে আবার 6:15টার দিকে সে বোরকা পরে নিচে নেমে গিয়ে সে চলে যায়। গিয়ে সে আবার বগুড়ার দিকে রওনা হয়। সে বগুড়ার নন্দীগ্রাম এলাকার একটা নির্দিষ্ট এলাকায় সে তার ছুরি, ব্যবহৃত ছুরি 2টা ফেলে, আর বোরকাটা সে এই সিংরাদ্রির পাশে নদী, আইসিডি টাওয়ারের সামনে নদীতে ফেলে দেয়। আমরা সেই সব বিষয় যেহেতু যাচাই বাছাই সাপেক্ষে আমরা রাত্রের অপারেশনের পরে সকাল থেকে আমরা সেই ছুরি 2টো উদ্ধার করি, কিন্তু বোরকাগুলো যেহেতু নদীর স্রোত, আমরা একটা টিম কাজ করবে রাত্রে এই স্রোতের মধ্যে কোথাও পাওয়া যায় কিনা, কিন্তু আমরা এটা নিশ্চিত হয়েছে সে বোরকা কোত্থেকে কে নিচ্ছে, সে বগুড়া থেকে। এই পরে এই হত্যাকাণ্ডের বিষয় সে আমাদেরকে বিস্তারিত অবহিত করছে। এখন যে বিষয়গুলো সামনে আসছে এর প্রেক্ষিতে পরবর্তী পুলিশি ব্যবস্থা হিসাবে যেটা করণীয়, যেটা কোর্টে যিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটাকে বলে, সেটা দিতেও সে সম্মত হয়েছে। সে তার দাবি মতে সে ক্ষোভের বসে অথবা তার মধ্যে কোন ধরনের ওই যে ত্রিমুখী একটা বিষয় ছিল, সেই বিষয়কে সামনে রেখে তার মধ্যে নৃশংসতার প্রতিহিংসা জাগ্রত হয়েছে বলে সেই ঘটনাটা ঘটাইছে। এই অবস্থায় আপনাদের সাথে আর এতটুকুই আমাদের জেলা পুলিশের থেকে, আমাদের জেলার অফিসাররা আছে, আমরা গ্রেপ্তার একজনই, এখন আমরা একজনকে গ্রেপ্তার দেখাচ্ছি ফরমালি। বাকিদের সম্পৃক্ততা, বাকি কেউর কোনো উস্কানি, বাকি কেউর সম্পৃক্ততা ছিল কিনা সেটা প্রমাণ সাপেক্ষে বাকি যারা হেফাজতে আছে তাদেরকে অ্যারেস্ট দেখানো হবে। এই শহর থেকেই, এই নাটোর শহরেই ছিল, নাটোর শহর থেকে ধরা হয়েছে। সেই মেয়েকে আমাদের হেফাজতে আছে, যে মেয়েকে আসাদের সম্পর্ক ছিল, আসাদ তাকে বিয়ে করার কথা ছিল, সে তার আরেকটা মানে সে এটা আগে বিয়ে করছিল, ডিভোর্স শেষ হয় নাই, এই জন্য সে বিয়ে করতে পারে নাই। এবং সে বেসিক্যালি আমরা এইভাবে বলছিলাম যে আসলে সে যেহেতু 25 তারিখ ঘটনা, তাহলে এই মেয়েও চলে গেল না কেন, সে চাইছে যে আসলে সে কয়েকদিন পরে নিয়ে যাবে, যেহেতু চাকরি সারা করবে কি, সে চাকরি করতেছে করুক, তারপর তাকে নিয়ে যাবে। ত্রিমুখী একটা সম্পর্ক তো আমরা একটু টেকনিক্যালি বললাম, আমরা যে একটা মৃত মানুষ সম্পর্কে খুব বেশি খারাপ কথা না বলা ভালো। আমরা তো সবাই ধর্ম, যার ধর্মে তার মৃত মানুষের প্রতি সম্মান দেখানোটাও কিন্তু আমাদের দায়িত্ব, আমরা ওটা প্রকাশ্যে না বলা ভালো। আমরা তো সবাই যার ধর্মের একটা ইথিক্সে বিশ্বাস করি। আসাদের বাড়ি হচ্ছে পিতার নাম ইলিয়াস আকন্দ,
সাং হচ্ছে এলাস ফকির পার, থানা দুনট, জেলা বগুড়া। না, চেতনানাশক কিছু হয়নি। উনি যেহেতু রেগুলার ঘুমের ওষুধ খায়, এটা আসাদ জানতো। পিএ হিসেবে 3 বছর যেহেতু ছিল, সে জানে যে উনি যেহেতু হাইপার টেনশন, ডায়াবেটিস, অনেক ধরনের অসুস্থতার মধ্যে থাকে, এই জন্য ও জানতো যে এরকম ঘটনা মানে গভীর ঘুমে চলে যায়। জি, ছুরিটাই উদ্ধার করা হয়েছে, আর বোরকা উদ্ধারের চেষ্টা চলতেছে, আর ওনার আলামত এর সাথে সংশ্লিষ্ট নাই। অন্য কোন রয়েছে এ পর্যন্ত তদন্তে পাইনি। আমরা আরো জিজ্ঞাসাবাদ করলে হয়তো আর কিছু পাইলে আমরা আপনাদের পরবর্তীতে জানাবো। আজকে আরো অপারেশন আছে, আরো কিছু উদ্ধারের বিষয় থাকে, ওই যে বোরকা এইসব অপারেশনে বেসিক্যালি পুলিশের কাছে এরকম অপারেশনাল কাজে আসামি হেফাজতে থাকার সুযোগ আছে, আইনে কোনো বাধা নেই। একটা পুরুষাঙ্গের বিষয় তো কালকে থেকে জানেন আপনারা, এটা জানেন। আমরা ওই যে বোরকা পরিহিত অবস্থায় উপস্থিতিটা যেহেতু ওই সিঁড়িটা ইউজ করছে, আপনারা জানেন যে 3 তলার সিঁড়ির মধ্যে যে সিসিটিভিটা আছে ওইটাই শুধু কোনাটা কাভার করে, আর এদিকে সিসিটিভি নাই। যেহেতু এটা প্রাইভেট রুম, মহিলারা এদিকে থাকে অথবা মেয়ের নামাজ টামাজ পরে, এখানে সিসিটিভি ছিল না। তো সিঁড়ির গোড়ায় যে সিসিটিভিটা আছে সেই ফুটেজটা থেকে আমরা নিচ্ছি। একাই জড়িত, আর কেউ ছিল না আপাতত তদন্তে, মানে এই 30 ঘন্টার তদন্তে। আমরা মামলা গতকালই মামলা হয়েছে, ওনার মিসেস বাদী হয়ে মামলা করছে সদর থানায় 302-34। এর বিষয়গুলো না না একজাক্টলি। থ্যাংক ইউ। মাইক্রোফোনগুলো নিন ভাই। এটা কার? দর্শক, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে জনসেবা হাসপাতালের সামনে যে পরিস্থিতি, প্রেস ব্রিফিং এ কিন্তু পুলিশ সুপার মহোদয় কিন্তু জানালো যে ত্রিমুখী একটি বিষয় ছিল। ওই জায়গায় চলে যান। ত্রিমুখী যে বিষয় ছিল সেই বিষয়টি হচ্ছে যে আসাদ, যিনি কিনা ডক্টর আমিরুল ইসলামের সহকারী ছিলেন, এবং 25শে আগস্ট তার সঙ্গে একটি দ্বন্দ্ব হয় আমিরুল ইসলামের সঙ্গে। এবং ত্রিমুখী যেটি বলছিলাম যে একটি মেয়ের কথা বলা হচ্ছে, সেই মেয়েটি আসলে নামটি কিন্তু পুলিশ সুপার মহোদয় কিন্তু আমাদেরকে জানায়নি, তদন্তের বিষয় রয়েছে। এই সকল বিষয় নিয়ে কিন্তু 25শে আগস্ট এই প্ল্যানিংটি হয়, এবং তাদের মধ্যে একটি গন্ডগোল তৈরি হয় ত্রিমুখী সম্পর্কের কারণে, এমনটা কিন্তু তিনি বলেছেন। আরো একটি বিষয় তিনি বলেছেন, 31শে আগস্ট তিনি কিন্তু হাসপাতালে প্রবেশ করেন, এবং প্রবেশ করে কিন্তু তাকে যে হত্যার পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু পুলিশ সুপার মহোদয় বলছিলেন যে তাকে যে যখন হত্যা করার পরিকল্পনাটি হয়েছিল, তারা মেয়ে এবং আসাদ, এই মুহূর্তে আসাদকে কিন্তু আটক দেখানো হয়েছে, যে কিনা জানতো যে ডক্টর আমিরুল ইসলামে সে কিভাবে নিজে পরিচালিত হয়, বা তিনি কখন শয়নকক্ষে যান, বা তিনি কখন কি করেন, কোন ওষুধটি খান। আমিরুল ইসলাম সেই সময়টি হয়তো চেতনানাশক যে ওষুধ তিনি হয়তো বা প্রতিদিনই খেয়ে থাকেন, এমনটাই বলছিলেন যে তিনি খেয়ে থাকেন, সেটা আসাদ জানতো। আর সেই সুযোগ নিয়ে তিনি একটি বোরখা বগুড়া থেকে কিনেছেন, সে বোরখা পরে এই হাসপাতালে প্রবেশ করে তিনি প্রথমে আশ্রয় নেন হচ্ছে একটি সন্ধ্যার পরে একটি সিঁড়ির নিচে তিনি আশ্রয় নেন। আশ্রয় শেষে তিনি পরবর্তীতে তিনি জানতেন যে, যেহেতু তিনি তার সহকারী ছিলেন আমিরুল ইসলামের, তিনি জানতেন যে কোথায় কোথায় সিসি ক্যামেরা রয়েছে। তার শয়ন কক্ষে তিনি যখন প্রবেশ করেন, তিনি বোরখা পরেই তিনি প্রবেশ করেছেন, এবং তার শয়ন কক্ষে প্রবেশ করে তিনি খাটের নিচে লুকিয়ে থাকেন, এমনটা কিন্তু পুলিশ সুপার মহোদয় বলেছেন। এবং খাটের নিচে লুকিয়ে থেকে তিনি পরবর্তীতে তার যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী কিন্তু তিনি সাকসেস করেছেন, যে কিভাবে হত্যা করতে হবে সেই হত্যা কিন্তু তিনি করেছেন। করে তিনি বের হয়ে গেছেন এই হাসপাতাল থেকে, বের হয়ে তিনি বগুড়া চলে গিয়েছেন। পরবর্তীতে নাটোর জনসেবা হাসপাতালে থেকে তিনি বের হয়েছেন, বের হয়ে কিন্তু তিনি চলে গিয়েছেন বগুড়ায়। পরবর্তীতে নার্স, এখানে কিন্তু 3জন নার্স সহ প্রায় 6 জনকে তারা জিজ্ঞাসাবাদের জন্য নাটোর জেলা পুলিশ আটক করে। সেখান থেকে কিন্তু ঘটনার উদ্ঘাটন শুরু হয়, যে কারা কারা এটার সঙ্গে আসলে মূলত এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা কি রয়েছে। যেহেতু একজন মেয়ে সম্পর্কিত একটি বিষয় রয়েছে, সে মেয়ে কিন্তু হেফাজতে রয়েছে, পুলিশ হেফাজতে, তাকে কিন্তু এখন পর্যন্ত আটকের কোনো কথা বলা হয়নি। তাকে আসলে পরবর্তীতে হয়তো আরো জিজ্ঞাসাবাদ শেষে হয়তো আমরা জানতে পারবো যে সে মেয়েটিকে আটক করা হয়েছে কিনা, বা আটক দেখানো হয়েছে কিনা। মূলত জেলা পুলিশ সুপার মহোদয় কিন্তু বলেছে, একজন যিনি কিনা আমিরুল ইসলামের একদম একান্ত সহকারী ছিলেন আসাদ, তাকে কিছুক্ষণ আগে কিন্তু এই জনসেবা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, এবং তাকেই আটক দেখানো হয়েছে এখন পর্যন্ত। তো দর্শক, আমার কাছে এই পর্যন্ত ছিল, এবং সেই সাথে যে আলামতের যে কথাগুলো বলছিলাম, যে তাকে যে উদ্ধার, তাকে যে খুন করা হয়েছিল, সেই খুনের ব্যবহৃত যে অস্ত্র, সেই অস্ত্র কিন্তু যে ছুরি, সেটি কিনেছিলেন মাত্র 1300 টাকা দিয়ে তিনি কিনেছিলেন।
কত? বোরখা 1300 টাকা। অস্ত্রটা কত কিনেছিল আমার সঠিক খেয়াল আসছে না। অস্ত্রটা খুব অল্প টাকা দিয়ে অস্ত্রটি কিনেছিল, কিনে তিনি এখানে এসেছিলেন এবং সেটা কিনেছিলেন সম্ভবত নওগাঁ থেকে, এমনটাই সম্ভবত বগুড়া থেকে, দুঃখিত বগুড়া থেকে কিনেছেন। সেই অস্ত্র দিয়েই কিন্তু তাকে হত্যাটি করা হয়েছে। তো দর্শক, আমার সঙ্গে কিন্তু অনেকেই ছিলেন, আমি অনেক এবং বোরকাটি কিন্তু উদ্ধার হয়নি সিংড়ায়, বোরকাটি কিন্তু উদ্ধার হয়নি এমনটা কিন্তু বলেছেন। বোরকাটি সিংড়ার টেকনিক্যাল হাইটেক পার্কের পাশে যে নদী রয়েছে সেখানে ফেলে দেওয়া হয়েছে, তিনি এটি জানিয়েছেন তার জবানবন্দিতে। এবং সে বোরখা উদ্ধারেও কিন্তু টিম কাজ করছে, যে যেহেতু আপনারা জানেন যে এখনো কিন্তু পানি চলমান রয়েছে, বর্ষা মৌসুম চলন বিলে কিন্তু পানি রয়েছে, বা নদীতে কিন্তু পানি রয়েছে, স্রোতের একটি ধারা রয়েছে, যার ফলে কিন্তু সে বোরকাটি এখন পর্যন্ত উদ্ধার হয়নি, কিন্তু অস্ত্রটি উদ্ধার করতে পেরেছে। পরবর্তী কোনো আপডেট যদি থেকে থাকে সজাগ নিউজ আপনাদেরকে সবসময় পৌঁছে দিবে, সবার আগে সবসময়। আমি কাউসার ছিলাম সজাগ নিউজ থেকে, নাটোরের মাদ্রাসা মোড়ের জনসেবা হাসপাতালের সামনে।